হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু রূপান্তর ইউটিউব চ্যানেল। আজকে চলে এসেছি পরিবেশের জন্য ভাবনা যে চ্যাপ্টারটা শুরু করেছিলাম তার সেকেন্ড পার্ট নিয়ে। আগের লেকচারটাতে আমরা কি কি আলোচনা করেছিলাম, যে বায়ুমণ্ডল কি, বায়ুমণ্ডলকে উচ্চতার উপর ভিত্তি করে কয়টি ভাগে ভাগ করা হয় এবং সেগুলো কি কি, তারপরে ট্রপোস্ফিয়ারের বৈশিষ্ট্যগুলো নিয়ে আলোচনা করেছিলাম। আজকের এই লেকচারে আমরা সরাসরি আলোচনা করব স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার এবং এক্সোস্ফিয়ারের বৈশিষ্ট্যগুলো নিয়ে। এবং এইখান থেকে মাধ্যমিকের জন্য যে কোশ্চেনগুলো আসে প্রত্যেকটা কোশ্চেন কিন্তু এইখানেই আমরা রেডি করে নেব। তো শুরু করি, চলো। স্ট্র্যাটোস্ফিয়ারের বৈশিষ্ট্য, তাহলে হেডিং হচ্ছে আমাদের স্ট্র্যাটোস্ফিয়ারের বৈশিষ্ট্য। তো প্রথম বৈশিষ্ট্য দেখো, আগের লেকচারে প্রথম বৈশিষ্ট্য কি বলেছিলাম, যে এ কত উচ্চতা পর্যন্ত বিস্তৃত। ঠিক একইভাবে স্ট্র্যাটোস্ফিয়ারটা কি হচ্ছে, তাহলে এইটা হলো আমাদের ট্রপোস্ফিয়ার, ভূপৃষ্ঠ থেকে মোটামুটি 16 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত ছিল। এটা কত? 16 কিলোমিটার, 16 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এরপরে আসলো কি স্ট্র্যাটোস্ফিয়ার, এবং এই স্ট্র্যাটোস্ফিয়ারেরই বৈশিষ্ট্য এখন আমরা আলোচনা করতে চলেছি। তাহলে বলো তো, এই স্ট্র্যাটোস্ফিয়ারটা কোথা থেকে শুরু করছে? শুরু হচ্ছে 16 কিলোমিটার থেকে আর শেষ হচ্ছে 45 কিলোমিটার পর্যন্ত। তাহলে আমরা কি বলতে পারি, যে ট্রপোস্ফিয়ারের উপরে, স্ট্র্যাটোস্ফিয়ার কোথায় থাকছে? ট্রপোস্ফিয়ারের উপরে 16 কিলোমিটার থেকে 45 কিলোমিটার উচ্চতা পর্যন্ত স্ট্র্যাটোস্ফিয়ার বিস্তৃত। দেখো এক নম্বরে লিখেছি ট্রপোস্ফিয়ারের উপরে 16 কিলোমিটার থেকে 45 কিলোমিটার উচ্চতা পর্যন্ত স্ট্র্যাটোস্ফিয়ার বিস্তৃত। দুই নম্বরটা খুবই ইম্পর্টেন্ট, এইখানে কি থাকে না, বায়ুটা, স্ট্র্যাটোস্ফিয়ারে বায়ু খুবই কম পরিমাণ থাকে এবং এখানে ধূলিকণা, জলীয় বাষ্প এগুলো কিছু থাকে না। কিছু যদি না থাকে, ধূলিকণা না থাকে, জলীয় বাষ্প না থাকে, তাহলে বৃষ্টি হবে না, ঝড় হয় না, বজ্রপাত হয় না। এই অঞ্চলটা সব সময় শান্ত থাকে। এই জন্য স্ট্র্যাটোস্ফিয়ারের অপর নাম হলো শান্ত মণ্ডল। সেটাই লিখেছি, স্ট্র্যাটোস্ফিয়ারে খুব কম পরিমাণে বায়ু থাকে। মানে ট্রপোস্ফিয়ার পর্যন্ত সব ঠিকঠাক আছে, স্ট্র্যাটোস্ফিয়ারে বায়ুর পরিমাণটা খুবই কম এবং এখানে ধূলিকণা, জলীয় বাষ্প থাকে না, ফলে বৃষ্টিপাত হয় না, ঝড় হয় না, বজ্রপাত হয় না, সব সময় শান্ত থাকে। সেই জন্য স্ট্র্যাটোস্ফিয়ারকে শান্ত মণ্ডল বলা হয়। সেটাই লিখেছি, স্ট্র্যাটোস্ফিয়ারে খুব কম পরিমাণে বায়ু থাকে এবং ধূলিকণা ও জলীয় বাষ্প না থাকায় এখানে মেঘ, ঝড়, বৃষ্টি, বজ্রপাত কিছুই হয় না, সব সময় শান্ত থাকে, তাই একে শান্ত মণ্ডল বলা হয়। এইটাকে একেবারে ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলে লিখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কাকে শান্ত মণ্ডল বলা হয়? তাহলে স্ট্র্যাটোস্ফিয়ারকে শান্ত মণ্ডল বলা হয়। ট্রপোস্ফিয়ারকে কি বলা হয়েছিল বলতো? ক্ষুব্ধ মণ্ডল বলা হয়েছিল। তার কারণ এখানে ঝড়, বৃষ্টিপাত, বজ্রপাত প্রভৃতি প্রাকৃতিক ঘটনাগুলো সব ট্রপোস্ফিয়ারে ঘটতো বা ঘটে, সেই জন্য ট্রপোস্ফিয়ারকে কি বলা হয়? ক্ষুব্ধ মণ্ডল, রাগী। ঠিক আছে। আর স্ট্র্যাটোস্ফিয়ারে এই ধরনের কোনো কিছুই ঘটে না, সেই জন্য এ শান্ত, তাই এর নাম দেওয়া হলো শান্ত মণ্ডল। ঠিক আছে, দুই নম্বর গেল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কাকে কেন শান্ত মণ্ডল বলা হয়। তিন নম্বর হচ্ছে যে দেখো, স্ট্র্যাটোস্ফিয়ার কি হচ্ছে, সব সময় শান্ত থাকছে, কোনো ঝামেলা নাই, কেউ গেলে তার উপরে আক্রমণ হয় না। সেই জন্য জেট প্লেন গুলো, এই যে প্লেন গুলো, সেগুলো স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্য দিয়ে চলে। বোঝা গেল? যেহেতু স্ট্র্যাটোস্ফিয়ার সব সময় শান্ত থাকে, তাই জেট প্লেন গুলো স্ট্র্যাটোস্ফিয়ারের স্তরের মধ্য দিয়েই চলে। এখানে কোশ্চেন এমসিকিউ বা এক নম্বরের শর্ট কোশ্চেন হতে পারে, কোন স্তরের মধ্য দিয়ে জেট প্লেন গুলো চলে? তাহলে স্ট্র্যাটোস্ফিয়ার। দেখো 3 নম্বর লিখেছি, স্ট্র্যাটোস্ফিয়ার সব সময় শান্ত থাকে, তাই জেট প্লেন গুলো এই স্তরের মধ্য দিয়ে চলে। বোঝা গেল? তারপরে হচ্ছে দেখো, এই যে স্ট্র্যাটোস্ফিয়ারে যদি উচ্চতা বাড়ে,
তাহলে উচ্চতার সাথে সাথে কিন্তু উষ্ণতা বাড়ে। ট্রপোস্ফিয়ারে কি হয়েছিল বলতো, যে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে ট্রপোস্ফিয়ারে কিন্তু উষ্ণতাটা কমে গেছিল, তাই না? প্রতি কিলোমিটার উচ্চতার জন্য 6.5 কিলোমিটার 5 ডিগ্রি সেলসিয়াস হারে 6.5 ডিগ্রি সেলসিয়াস হারে উষ্ণতা কমে গেছিল। কিন্তু স্ট্র্যাটোস্ফিয়ারে তার বিপরীত ঘটনা ঘটে। স্ট্র্যাটোস্ফিয়ারে কি হয়, যে উচ্চতা বাড়ার সাথে সাথে উষ্ণতা বাড়তে থাকে। এই যে স্ট্র্যাটোস্ফিয়ারের নিচের দিকে উষ্ণতা থাকে -56 ডিগ্রি সেলসিয়াস, আর এই উপরের স্তরে এইখানে থাকে 0 ডিগ্রি সেলসিয়াস। এইখানে হচ্ছে -56 ডিগ্রি সেলসিয়াস। এটা আগের লেকচারে আমরা বলেছি যে ট্রপোস্ফিয়ারের উপরে -56 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা থাকে। তাহলে ট্রপোস্ফিয়ারের উপরের স্তর বা উপর মানে হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ারের নিচ। তা এখানে দেখো 4 নম্বর পয়েন্ট কি লিখেছি, স্ট্র্যাটোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধির সাথে উষ্ণতা বাড়ে। এই স্তরের নিচের উষ্ণতা হচ্ছে -56 ডিগ্রি সেলসিয়াস, আন্ডারলাইন করে দাও, এবং উপরের উষ্ণতা হলো 0 ডিগ্রি সেলসিয়াস। উপরে কত? 0 ডিগ্রি সেলসিয়াস। 5 নম্বর বৈশিষ্ট্যটা হচ্ছে যে স্ট্র্যাটোস্ফিয়ারে অক্সিজেন গ্যাস থাকে না, আর অক্সিজেন গ্যাস না থাকলে পটল তুলবে। তাহলে স্ট্র্যাটোস্ফিয়ারে অক্সিজেন থাকে না, শুধু কি থাকে স্ট্র্যাটোস্ফিয়ারে, এই যে এটা স্ট্র্যাটোস্ফিয়ার 16 কিলোমিটার থেকে শুরু হলো, 45 কিলোমিটার পর্যন্ত উপরের দিকে উচ্চতা পর্যন্ত বিস্তৃত। এইখানে 20 কিলোমিটার থেকে 30 কিলোমিটার পর্যন্ত এখানে কি থাকে, শুধু ওজোন গ্যাস থাকে। ওজোন গ্যাস মানে ওজোন গ্যাসের একটা স্তর থাকে, তাই এইটাকে বলা হয় ওজোন স্তর। তাহলে ওজোন স্তর কোথায় থাকে? স্ট্র্যাটোস্ফিয়ারে। ভূপৃষ্ঠের সাপেক্ষে 20 থেকে 30 কিলোমিটার উচ্চতা পর্যন্ত ওজোন গ্যাসের কি হয়, একটা লেয়ার থাকে, একটা স্তর থাকে। সেই জন্য এটাকে ওজোন স্ফিয়ার বা ওজোন স্তর বলা হয়। বোঝা গেল? তাহলে এখানে কোশ্চেন পড়ে যে ওজোন স্তরটা কোথায় অবস্থিত? স্ট্র্যাটোস্ফিয়ারে। বোঝা গেল? স্ট্র্যাটোস্ফিয়ার। তারপরে হচ্ছে, তাহলে 5 নম্বর গেল। 6 নম্বরটা খুব ইম্পর্টেন্ট। স্ট্র্যাটোস্ফিয়ার এবং মেসোস্ফিয়ার। দেখো স্ট্র্যাটোস্ফিয়ারের উপরে কি আছে? মেসোস্ফিয়ার আছে। তো স্ট্র্যাটোস্ফিয়ার এবং মেসোস্ফিয়ারের সংযোগ স্থলে উষ্ণতার কোনো পরিবর্তন ঘটে না। তাই এই অঞ্চলটাকে বলা হয় স্ট্র্যাটোপজ। যেমন ট্রপোপজ বলা হয়েছিল যে ট্রপোস্ফিয়ার এবং স্ট্র্যাটোস্ফিয়ারের সংযোগ স্থলটাতেও উষ্ণতার পরিবর্তন ঘটে না, সেই জন্য এই অঞ্চলটাকে কি বলা হয়েছিল? ট্রপোপজ। পজ মানে কি? থেমে যাওয়া। উষ্ণতার পরিবর্তন হয় না, মানে উষ্ণতার পরিবর্তনটা থেমে গেছে, সেই জন্য এটা হচ্ছে পজ। এবার স্ট্র্যাটোস্ফিয়ার, তাই স্ট্র্যাটোপজ। তাহলে স্ট্র্যাটোপজ কি? যে স্ট্র্যাটোস্ফিয়ার ও মেসোস্ফিয়ারের সংযোগ স্থলে যে অঞ্চলে উষ্ণতার কোনো পরিবর্তন ঘটে না তাকে স্ট্র্যাটোপজ বলা হয়। তো এই গেল আমাদের স্ট্র্যাটোস্ফিয়ারের বৈশিষ্ট্য। 6টা ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য উচ্চতার ব্যাপারে। একে শান্ত মণ্ডল বলা হয় কেন, বা কাকে কেন শান্ত মণ্ডল বলা হয়? স্ট্র্যাটোস্ফিয়ার সবসময় শান্ত থাকে। কোশ্চেন পড়ে জেট প্লেন গুলো কোন স্তরের মধ্য দিয়ে যায়? স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্য দিয়ে। স্ট্র্যাটোস্ফিয়ারে কি হচ্ছে? ব্যতিক্রম। উচ্চতা বৃদ্ধির সাথে এর উষ্ণতা বেড়ে যায় স্ট্র্যাটোস্ফিয়ারে, যেটা ট্রপোস্ফিয়ারে কি ছিল? উচ্চতা বৃদ্ধির সাথে উষ্ণতা কমেছিল। এখানে উষ্ণতা বেড়ে যাচ্ছে। স্ট্র্যাটোস্ফিয়ারে অক্সিজেন থাকে না, কি থাকে? ওজোন গ্যাস থাকে। ওজোন গ্যাসের একটা স্তর থাকে, তাই একে অনেক সময় ওজোন স্তর বা আইনোস্ফিয়ারও বলা হয়ে থাকে। আইনোস্ফিয়ার বা ওজোনোস্ফিয়ার বলা হয়, ওজোনোস্ফিয়ার। তারপরে স্ট্র্যাটোস্ফিয়ারের উপরের দিকে মানে স্ট্র্যাটোস্ফিয়ার ও মেসোস্ফিয়ারের সংযোগ স্থলে উষ্ণতার কোনো পরিবর্তন ঘটে না, তাই এই অঞ্চলটাকে বলা হয় স্ট্র্যাটোপজ। বোঝা গেল? এরপরে আমরা আলোচনা করব মেসোস্ফিয়ারের বৈশিষ্ট্য। তাহলে এটা মুছে দিই, মেসোস্ফিয়ারের বৈশিষ্ট্য।
মেসোস্ফিয়ারের বৈশিষ্ট্য। এক নম্বর 2 নম্বর করে বলতে বলতে চলে যাব। এই মেসোস্ফিয়ারটা 45 কিলোমিটার থেকে 85 কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত। তাহলে আমরা কি বলবো, ভূপৃষ্ঠের সাপেক্ষে 45 কিলোমিটার থেকে 85 কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত। তাহলে ভূপৃষ্ঠের সাপেক্ষে 45 কিমি থেকে 85 কিমি উচ্চতা পর্যন্ত বিস্তৃত এটা। তাহলে মেসোস্ফিয়ার কত উচ্চতা পর্যন্ত বিস্তৃত? 45 কিলোমিটার থেকে 85 কিলোমিটার পর্যন্ত। আচ্ছা, সেকেন্ড, এই যে উচ্চতা, মেসোস্ফিয়ারে যদি উচ্চতা বাড়ার সাথে সাথে এখানে উষ্ণতা আবার কমতে থাকে, মানে ট্রপোস্ফিয়ারে যে ঘটনা ঘটেছিল মেসোস্ফিয়ারে সেটাই ঘটে, যে মেসোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা কমতে থাকে। তাহলে কি লিখবো, উচ্চতা বৃদ্ধির সাথে উষ্ণতা কমতে থাকে। 2 নম্বর গেল এটা। উচ্চতা বাড়লে উষ্ণতা কমে, ট্রপোস্ফিয়ারে যেটা ঘটেছিল, শুধুমাত্র স্ট্র্যাটোস্ফিয়ার ব্যতিক্রম। তারপরে হচ্ছে কমতে থাকে। তাহলে এইখানে কত ছিল, 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা। তাহলে আমরা বলতে পারি যে মেসোস্ফিয়ারের সর্বোচ্চ উষ্ণতা কত, 0 ডিগ্রি সেলসিয়াস। আর কমতে 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 এই উপরের স্তরটাতে উষ্ণতা হয়ে যায় -92 ডিগ্রি সেলসিয়াস। বায়ুমণ্ডলের সবচাইতে শীতলতম স্তর হলো মেসোস্ফিয়ার। কোশ্চেন পড়ে যে বায়ুমণ্ডলের শীতলতম স্তরটির নাম কি, তাহলে কি, মেসোস্ফিয়ার। সর্বোচ্চ উষ্ণতা হলো 0 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন উষ্ণতা হলো -92 ডিগ্রি সেলসিয়াস। -92 ডিগ্রি সেলসিয়াস। মেসোস্ফিয়ার হলো বায়ুমণ্ডলের শীতলতম স্তর। মেসোস্ফিয়ার হলো বায়ুমণ্ডলের একেবারে শীতলতম স্তর, এর থেকে ঠান্ডা স্তর কিছু নেই। বোঝা গেল? এখান থেকে এমসিকিউ পড়ে, বায়ুমণ্ডলের শীতলতম স্তরটি হলো কি, মেসোস্ফিয়ার। অথবা বলে যে বায়ুমণ্ডলের শীতলতম স্তরটির নাম কি, বা বায়ুমণ্ডলের সবচেয়ে ঠান্ডা স্তরটির নাম কি, তাহলে মেসোস্ফিয়ার। তারপরে হচ্ছে মেসোস্ফিয়ারের উপরে এই যে অঞ্চলটা, এখানে কিন্তু উষ্ণতার কোনো পরিবর্তন ঘটে না, তাই এই অঞ্চলটিকে বলা হয় মেসোপজ। যেমন ট্রপোপজ, স্ট্র্যাটোপজ, সেই রকম হচ্ছে মেসোপজ। তাহলে এটা লিখবো, মেসোস্ফিয়ারের শেষ সীমায় যেখানে উষ্ণতার কোনো পরিবর্তন ঘটে না, তাকে, সেই অঞ্চলটিকে মেসোপজ বলা হয়। সেই অঞ্চলটিকে মেসোপজ বলা হয়। তাহলে কি, মেসোস্ফিয়ারের 4টে বৈশিষ্ট্য, যে ভূপৃষ্ঠের সাপেক্ষে
ভূপৃষ্ঠের সাপেক্ষে 45 কিলোমিটার থেকে 85 কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত। এখানে কি হচ্ছে, উচ্চতা বৃদ্ধির সাথে উষ্ণতা কমছে। এখানকার সর্বোচ্চ উষ্ণতা কত, 0 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন উষ্ণতা কত, -92 ডিগ্রি সেলসিয়াস। বোঝা গেল। এবং মেসোস্ফিয়ার হলো বায়ুমণ্ডলের সবচেয়ে শীতলতম স্তর। তারপরে চলে আসলাম মেসোস্ফিয়ারের শেষ সীমায়, মানে এখান থেকে মেসোস্ফিয়ার যাচ্ছে, মেসোস্ফিয়ারের এই শেষ সীমায় উষ্ণতার কোনো পরিবর্তন ঘটে না, মানে এই অঞ্চলটাতে উষ্ণতার কোনো পরিবর্তন ঘটে না, তাই এই অঞ্চলটিকে বলা হয় মেসোপজ। মেসোপজ, উষ্ণতার পরিবর্তন ঘটে না, তাই এটাকে বলা হয় মেসোপজ। তাহলে মেসোস্ফিয়ারেরও বৈশিষ্ট্য শেষ। এরপরে আমরা আলোচনা করব থার্মোস্ফিয়ার। থার্মোস্ফিয়ারের বৈশিষ্ট্য। থার্মোস্ফিয়ার থার্মোস্ফিয়ারের বৈশিষ্ট্য। থার্মোস্ফিয়ারের বৈশিষ্ট্য। তাহলে প্রথমে কি বলবো, উচ্চতার ব্যাপারে বলে দেব। থার্মোস্ফিয়ারটা কত উচ্চতা থেকে কত উচ্চতা পর্যন্ত বিস্তৃত, তো এটা ভূপৃষ্ঠের সাপেক্ষে 85 কিলোমিটার পর্যন্ত তো মেসোস্ফিয়ার ছিল, মেসোস্ফিয়ারের উপরে আছে থার্মোস্ফিয়ার, এবং 85 কিলোমিটার থেকে প্রায় 500 কিলোমিটার উচ্চতা পর্যন্ত থার্মোস্ফিয়ার বিস্তৃত। তাহলে আমরা কি বলতে পারি, যে ভূপৃষ্ঠের সাপেক্ষে, ভূপৃষ্ঠের সাপেক্ষে, ভূপৃষ্ঠের সাপেক্ষে 85 কিলোমিটার থেকে 500 কিলোমিটার উচ্চতা পর্যন্ত থার্মোস্ফিয়ার বিস্তৃত। থার্মোস্ফিয়ার বিস্তৃত গেল 1 নম্বর বৈশিষ্ট্য। 2 নম্বর হচ্ছে যে এইখানে উচ্চতা বৃদ্ধির সাথে উষ্ণতা বাড়ে না কমে, সেটা আলোচনা করব। দেখো ট্রপোস্ফিয়ারে কি হয়েছিল, উচ্চতা বৃদ্ধির সাথে উষ্ণতা কমেছিল। স্ট্র্যাটোস্ফিয়ারে কি হয়েছিল, উচ্চতা বৃদ্ধির সাথে উষ্ণতা বেড়েছিল। তারপরে মেসোস্ফিয়ারে এসেছিল, সেখানে উচ্চতা বৃদ্ধির সাথে উষ্ণতা আবার কমেছিল। এরপরে আমরা দেখছি থার্মোস্ফিয়ারে কি ঘটনা ঘটছে। থার্মোস্ফিয়ারে আবার কি করছে, ব্যতিক্রম। থার্মোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধির সাথে উষ্ণতা বাড়তে থাকে। তাহলে বোঝা গেল, থার্মোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধির সাথে উষ্ণতা বাড়তে থাকে। তাহলে দেখো স্ট্র্যাটোস্ফিয়ারে যা ঘটেছিল থার্মোস্ফিয়ারে আবার তাই। তাহলে একটাতে কি হচ্ছে, একটা স্তরে কমছে, পরেরটাতে বাড়ছে, আবার কমছে, আবার বাড়ছে। কি সুন্দর, তাই না? তাহলে এইখানে দেখো সর্বনিম্ন উষ্ণতা তাহলে কত, সর্বনিম্ন উষ্ণতা হচ্ছে -92 ডিগ্রি সেলসিয়াস। আর সর্বোচ্চ উষ্ণতা কত, সর্বোচ্চ উষ্ণতা প্রায় 1200 ডিগ্রি সেলসিয়াস। বোঝা গেল, এই যে কঠিন গরম, এই জন্য এই স্তরটার নাম থার্মোস্ফিয়ার। এবং আরো কিছু বলছি। তাহলে নিচের দিকে এই স্তরের নিচের দিকের উষ্ণতা প্রায় -92 ডিগ্রি সেলসিয়াস, এবং উপরের দিকের উষ্ণতা প্রায় 1200 ডিগ্রি সেলসিয়াস। এটা খেয়াল করো, নিচে থার্মোস্ফিয়ারের নিচের দিকের উষ্ণতা কত, -92 ডিগ্রি সেলসিয়াস, আর উপরের দিকে কত, প্রায় 1200 ডিগ্রি সেলসিয়াস। এবং এটি হলো বায়ুমণ্ডলের উষ্ণতম স্তর।
ঠিক আছে, তারপরে আমরা 3 নম্বরটা বলবো। 3 নম্বরটা কি, হ্যাঁ আরেকটা জিনিস বলার, যে থার্মোস্ফিয়ারে বাতাস থাকে না, খুবই কম পরিমাণে বাতাস থাকে, তাই থার্মোস্ফিয়ারটাকে সব সময় কালো দেখায়, এই স্তরটাকে সব সময় কালো দেখায়। থার্মোস্ফিয়ারে থার্মোস্ফিয়ারে বাতাস বাতাস থাকে না, বাতাস থাকে না, তাই এর আকাশকে কালো দেখায়, তাহলে থার্মোস্ফিয়ারকে কালো দেখায়। রেকর্ড হচ্ছে। হ্যাঁ, 4 নম্বর, এইখানে একটা খুবই ইম্পর্টেন্ট বিষয় আছে। থার্মোস্ফিয়ারের উষ্ণতা খুব বেশি, উষ্ণতা খুব বেশি হওয়ার কারণে এখানে সমস্ত গ্যাস অণুগুলি আয়নিত অবস্থায় থাকে, মানে আয়নে পরিণত হয়ে যায়। প্রচুর উষ্ণতা বেশি, সেই উষ্ণতার জন্য ইলেকট্রনগুলো বেরিয়ে যেতে পারে, শক্তি শোষণ করে বেরিয়ে যেতে পারে, ফলে আয়নে পরিণত হয়ে যায়। তাহলে আমরা কি বলবো, থার্মোস্ফিয়ারে গ্যাস অণুগুলি আয়নিত অবস্থায় থাকে, তাই থার্মোস্ফিয়ারকে অনেক সময় আয়নোস্ফিয়ারও বলা হয়ে থাকে। থার্মোস্ফিয়ারের একটি অংশে গ্যাস অণুগুলি আয়নিত অবস্থায় থাকে, তাই থার্মোস্ফিয়ারকে আয়নোস্ফিয়ারও বলা হয়, আয়নোস্ফিয়ার বলা হয়। এইখান থেকে একটা এমসিকিউ বা 1 নম্বরের শর্ট কোশ্চেন পড়ে, যে কাকে কেন আয়নোস্ফিয়ার বলা হয়। তাহলে কাকে বলা হয়, থার্মোস্ফিয়ারকেই আয়নোস্ফিয়ার বলা হয়। কারণটা কি, যে থার্মোস্ফিয়ারের একটা অংশে গ্যাসের অণুগুলি আয়নিত অবস্থায় থাকে, আয়নে পরিণত হয়ে যায়। ঠিক আছে, এই জন্য থার্মোস্ফিয়ারকে অনেক সময় আয়নোস্ফিয়ারও বলা হয়ে থাকে। থার্মোস্ফিয়ারের একটি অংশে গ্যাস অণুগুলি আয়নিত অবস্থায় থাকে, তাই থার্মোস্ফিয়ারকে আয়নোস্ফিয়ারও বলা হয়। শেষ বৈশিষ্ট্যটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে এই থার্মোস্ফিয়ারে বেতার তরঙ্গ মানে রেডিও ওয়েভ বা রেডিও তরঙ্গগুলো প্রতিফলিত হয়ে পৃথিবী পৃষ্ঠে ফিরে আসে। কি, এখানে কোশ্চেন পড়ে কোন বায়ুমণ্ডলের কোন স্তরে রেডিও তরঙ্গগুলি প্রতিফলিত হয়, তাহলে কোথায়, থার্মোস্ফিয়ারে বেতার তরঙ্গ, অপর নাম কি, রেডিও তরঙ্গগুলো প্রতিফলিত হয়ে ভূপৃষ্ঠে ফিরে আসে। তাহলে আমরা কি লিখবো, থার্মোস্ফিয়ারে বেতার তরঙ্গ, অপর নাম কি, অনেক সময় এটাকে রেডিও তরঙ্গ বলা হয়, রেডিও তরঙ্গ গুলি প্রতিফলিত হয়ে পৃথিবী পৃষ্ঠে ফিরে আসে, বোঝা গেল। থার্মোস্ফিয়ারে বেতার তরঙ্গ বা রেডিও তরঙ্গগুলি প্রতিফলিত হয়ে পৃথিবী পৃষ্ঠে ফিরে আসে। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কোশ্চেন পড়ে
বায়ুমণ্ডলের কোন স্তরে রেডিও তরঙ্গগুলি প্রতিফলিত হয়? তাহলে কোথায়? থার্মোস্ফিয়ারে। থার্মোস্ফিয়ারে বেতার তরঙ্গগুলো প্রতিফলিত হয়ে পুনরায় পৃথিবী পৃষ্ঠে ফিরে আসে। তাহলে এই গেল আমাদের থার্মোস্ফিয়ারের বৈশিষ্ট্য। আর একটা আছে, সেটা হচ্ছে এক্সোস্ফিয়ারের বৈশিষ্ট্য। এক্সোস্ফিয়ার, চলো। এক্সোস্ফিয়ার, এক্সোস্ফিয়ারের বৈশিষ্ট্য। তাহলে এইটা দেখো, এক্সোস্ফিয়ার কি হয়েছে? থার্মোস্ফিয়ার মানে 500 কিলোমিটার পর্যন্ত হয়ে গেছে। তাহলে 500 কিলোমিটার অপেক্ষা উঁচুর দিকে, আরো উপরের দিকে বায়ুমণ্ডলের যে স্তরটা থাকে সেটাকে এক্সোস্ফিয়ার বলা হয়। খুব ইম্পর্টেন্ট নয় এটা। তো এক্সোস্ফিয়ার ভূপৃষ্ঠের সাপেক্ষে, ভূপৃষ্ঠের সাপেক্ষে 500 কিলোমিটার অপেক্ষা 500 কিলোমিটার অপেক্ষা বেশি উচ্চতা পর্যন্ত বিস্তৃত। মানে যেটা বলতে চাইছি যে 500 কিলোমিটারের থেকে উপরের দিকে যে অঞ্চলটা বায়ুমণ্ডলের, সেটাকে বলা হয় এক্সোস্ফিয়ার। এইখানে উচ্চতার সাথে উষ্ণতার কি ঘটে? এখানে দেখা যায় যে উচ্চতা বাড়ার সাথে সাথে উষ্ণতা কিন্তু বাড়তে থাকে। মানে থার্মোস্ফিয়ারে যা ঘটলো সেটা এক্সোস্ফিয়ারেও তাই ঘটে। তাহলে উচ্চতা বৃদ্ধির সাথে উষ্ণতা বাড়তে থাকে, এইখানে বাড়তে থাকে। তারপরে হচ্ছে এইখানে নিচের দিকে দেখো, এক্সোস্ফিয়ারে এই নিচের দিকে উষ্ণতা হচ্ছে প্রায় 1200 ডিগ্রি সেলসিয়াস, আর উপরের দিকে প্রায় 1600 ডিগ্রি সেলসিয়াস নিচে। তাহলে এখানে লিখে দিই যে নিচের দিকের এই স্তরের নিচের উষ্ণতা হলো, এই স্তরের নিচের উষ্ণতা হলো প্রায় 1200 ডিগ্রি সেলসিয়াস, এবং এই স্তরের উপরের উষ্ণতা হলো প্রায় 1600 ডিগ্রি সেলসিয়াস। 1600 ডিগ্রি সেলসিয়াস। তাহলে দেখো, কোন স্তরে 1600 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা পৌঁছায়নি। তাহলে এক্সোস্ফিয়ার হলো বায়ুমণ্ডলের উষ্ণতম স্তর, তাই না? শীতলতম একটা ছিল, এটা হয়ে গেল উষ্ণতম স্তর। তাহলে এক্সোস্ফিয়ার হলো বায়ুমণ্ডলের উষ্ণতম অংশ। এক্সোস্ফিয়ার হলো বায়ুমণ্ডলের উষ্ণতম অংশ। কোশ্চেন পরে আন্ডারলাইন করো যে বায়ুমণ্ডলের উষ্ণতম স্তরের নাম কি? এক্সোস্ফিয়ার। কারণ এইখানকারই উষ্ণতা, বায়ুমণ্ডলের সমস্ত স্তরের মধ্যে এক্সোস্ফিয়ারের উষ্ণতা সর্বোচ্চ, প্রায় 1600 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়। তাই এইটা হলো বায়ুমণ্ডলের একেবারে উষ্ণতম স্তর। 3 নম্বর বৈশিষ্ট্যটা থেকে কোশ্চেন পড়ে, সেটা হচ্ছে যে এক্সোস্ফিয়ারে যে কৃত্রিম উপগ্রহ, নাম শুনেছো, আর্টিফিশিয়াল স্যাটেলাইট, সেগুলো কিন্তু এই এক্সোস্ফিয়ারে থাকে, বা মহাকাশ
স্টেশন যেগুলো সেগুলো এই এক্সোস্ফিয়ারে থাকে। তো সেটাই আমরা লিখে দেব যে কৃত্রিম উপগ্রহ মহাকাশ স্টেশনগুলো, কৃত্রিম উপগ্রহ ও মহাকাশ স্টেশনগুলো এই স্তরে থাকে। কোশ্চেন পড়ে, কৃত্রিম উপগ্রহগুলো বায়ুমণ্ডলের কোন স্তরে থাকে? এক্সোস্ফিয়ারে। ঠিক আছে, তাহলে কৃত্রিম উপগ্রহ ও মহাকাশ স্টেশন খুবই ইম্পর্টেন্ট, ভিভিআইপি করে দাও, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কৃত্রিম উপগ্রহ ও মহাকাশ স্টেশনগুলি এই স্তরে থাকে। কোন স্তরে? এক্সোস্ফিয়ার স্তরে। তারপরে হচ্ছে যে এইখানটাতে কিছু প্রধানত এক্সোস্ফিয়ারটা মেইনলি অক্সিজেন থাকে, ঠিক আছে, কিন্তু এখানে কিছু পরিমাণ হাইড্রোজেন এবং হিলিয়াম গ্যাসও থাকে। তাহলে এইখানে মূলত এক্সোস্ফিয়ারে মূলত অক্সিজেন গ্যাসই থাকে। এই স্তরটি মূলত অক্সিজেন দ্বারা গঠিত, তবে এখানে কিছু পরিমাণ হাইড্রোজেন ও হিলিয়াম থাকে। হাইড্রোজেন, তাহলে কোশ্চেন পড়তে পারে যে হাইড্রোজেন এবং হিলিয়াম বায়ুমণ্ডলের কোন স্তরে থাকে? এক্সোস্ফিয়ারে হাইড্রোজেন এবং হিলিয়াম থাকে। তো এই গেল আমাদের এক্সোস্ফিয়ারের বৈশিষ্ট্য। তার মানে পাঁচটা যে স্তর ছিল, পাঁচটায় তাহলে আলোচনা হয়ে গেল। ট্রপোস্ফিয়ার হয়েছিল, আজকে স্ট্র্যাটোস্ফিয়ার হলো, তারপরে মেসোস্ফিয়ার হলো, মেসোস্ফিয়ারের পরে থার্মোস্ফিয়ার হলো, থার্মোস্ফিয়ারের পরে এক্সোস্ফিয়ার হলো। আর মাত্র একটা জিনিস আছে, সেটা বলেই এই লেকচারটা শেষ করে দেব। সমমণ্ডল বা হোমোস্ফিয়ার জিনিসটা কি? সমমণ্ডল বা হোমোস্ফিয়ার কি? দেখো, এই যে ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার এবং মেসোস্ফিয়ার, এই তিনটেকে একত্রে বা একসাথে বলা হয় সমমণ্ডল। কি বললাম? ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার এবং মেসোস্ফিয়ার, এই তিনটিকে একত্রে সমমণ্ডল বা হোমোস্ফিয়ার বলা হয়। তাহলে ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার ও মেসোস্ফিয়ারকে একত্রে সমমণ্ডল বলা হয়। বলো, বোঝা গেল কি গেল না? কি বলা হচ্ছে? ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার ও মেসোস্ফিয়ারকে একত্রে সমমণ্ডল বলা হয়। তার মানে হচ্ছে এই যে এইটাকে এইখান থেকে এইখান পর্যন্ত এটাকে বলা হচ্ছে সমমণ্ডল। ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, এদেরকে একত্রে বলা হয় সমমণ্ডল। আর আরেকটা হচ্ছে বিষমমণ্ডল বা হেটারোস্ফিয়ার বলা হয়। হেটারোস্ফিয়ার সেই জিনিসটা কি? হেটারোস্ফিয়ার। এই যে দেখো, তাহলে আর কে কে বাকি পড়ে আছে? পড়ে আছে থার্মোস্ফিয়ার, পড়ে আছে এক্সোস্ফিয়ার। এই দুজনকে একত্রে বলা হয় বিষমমণ্ডল। তাহলে থার্মোস্ফিয়ার ও এক্সোস্ফিয়ারকে
একত্রে বিষম মণ্ডল বলা হয়। বোঝা গেল? তাহলে সমমণ্ডল কি? ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, এই তিনজনকে একত্রে সমমণ্ডল আর বাকি দুজনকে একত্রে বিষমমণ্ডল বা হেটারোস্ফিয়ার বলা হয়। বেশ বেশ। তা এই লেকচারে আমরা বায়ুমণ্ডল সম্বন্ধে যত যা ছিল এবং এখান থেকে যা কিছু প্রশ্ন আসতে পারে প্রত্যেকটা জিনিসই আমরা পয়েন্ট বৈশিষ্ট্য আকারে এবং পয়েন্ট আকারে টু দা পয়েন্ট পড়লাম। এরপরে কিন্তু আমরা খুব গুরুত্বপূর্ণ টপিক শুরু করব পরের লেকচারে, সেটা হলো পরিচলন স্রোত কি, ঝড় বৃষ্টি এগুলো কি, কেন হয়, সেগুলো নিয়ে আলোচনা করব। তো এই লেকচারটা তোমরা দেখতে থাকো, কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে অবশ্যই ভুলবে না।